প্রণয়ের অন্তিম ক্ষণ লেখিকা অনন্যা পর্ব 11। আহনাব ভাই, আপনি এখানে? আহনাবের তেমন কোনো ভাবভঙ্গি নেই, সে ভীষণ স্বাভাবিক ভঙ্গিমাতেই দাঁড়িয়ে। কুহু একটা শুকনো ঢোক গিলল, সে বলে উঠল, রোদ, তুই যা ভাবছিস তেমন কিছু নয়। রোদেলা কপাল কুঁচকালো। কুহু আবার কিছু বলতে নিলে আহনাব বলে উঠল, তুই ঝামেলার মাঝে এখানে এসেছিস কেন? রোদেলার মনে কেমন যেন একটা ভালো লাগা কাজ করলো কথাটা শুনে। কিন্তু আহনাব ভাই অমন ঝুঁকে কি করছিল? না না, আহনাব ভাই অমন না, সে মোটেও তার আহনাব ভাইকে ভুল বুঝবে না। সিনেমাতে দেখেছে সে এমন, যে নায়ক অন্য একটা মেয়ের চোখে ফু দিতে ঝুঁকে, ঠিক তখন নায়িকা হাজির হয়ে নায়ককে ভুল বোঝে। রোদেলা মোটেও অমন বোকা নয়। হয়তো কুহুর চোখে কিছু পড়েছিল আর আহনাব সেটাই দেখছিল ঝুঁকে। রোদেলার ভাবনার মাঝে আহনাব বলে উঠল, কথা শেষ হলে কল দিবি আমাকে, আমিও আজ বাড়ি যাব। আহনাব কথাগুলো বলে বেরিয়ে যেতে নিল, যাওয়ার আগে একবার পেছন ঘুরে তাকালো সে। কুহু ফ্যাল করে তাকিয়ে রয়েছে। আহনাব রোদেলাকে অন্যমনস্ক দেখে কুহুকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারে। কুহু চোখ বড় বড় করে ফেললো। আহনাব চলে গেল। এদিকে আহনাবের কথাগুলো শুনে রোদেলা লাজুক হাসে। প্রতিটি মুহূর্তে সে নতুন করে যেন প্রেমে পড়ে এই আহনাব ভাইয়ের। তার এই কথাগুলোর মাঝেই রোদেলার প্রতি তার যত্ন প্রকাশ পায়। রোদেলা বুঝি তা বোঝে না। রোদেলাকে লাজুক হাসতে দেখে হোঁচট খেল কুহু। এই মেয়ে লাজুক হাসতে কেন? কুহুকে ভুল না বুঝে সে লাজুক হাসতে। কুহু বলে উঠল, এই রোদ, ঠিক আছিস? আসলে তখন রোদেলা ভাবনার জগৎ থেকে বেরোলো। সে কুহুর কথার মাঝেই একগাল হেসে বলল, বাদ দে সেসব, জানিস কি হয়েছে? কুহু থেমে গেল। বাদ দে সেসব? যেখানে তার এখন কুহুকে হাজারটা প্রশ্ন করার কথা, ওকে কথা শোনানোর কথা, সেখানে এই মেয়ে হাসছে। কুহু পেছনে হেলান দিল। কৌতূহল ভরা নয়নে তাকিয়ে সে, প্রেমে পড়লে যে মানুষ অন্ধ হয়ে যায় তার জীবন্ত প্রমাণ এই রোদ। এতটা বিশ্বাস করে সে তার আহনাব ভাইকে। কুহুর ভাবতেও অবাক লাগে। কুহুর মাথায় ঠাডা ফেলতেই বোধহয় রোদেলা হাজারো উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, গতকাল আহনাব ভাই আমাকে প্রপোজ করেছে। কুহু প্রথমে বলল, ও। পর মুহূর্তে কথাটা ব্রেনে ভালোভাবে সেট হতেই সে এক প্রকার চেঁচিয়ে উঠল, কি? রোদেলা লাজুক হাসলো, এরপর বলল, হ্যাঁ, গতকালকে উনি। রোদেলা সবটা বলল কুহুকে। কুহু কি বলবে বুঝতে পারল না। রোদকেও তিলোত্তমা বলেছে। ভারী বজ্জাত লোক তো। আল্লাহ জানে আর কতগুলো তিলোত্তমা আছে এই লোকের জীবনে। কুহুকে কিছু একটা ভাবতে দেখে রোদেলা মৃদু ধাক্কা মারল ওকে। এই কুহু, কি ভাবছিস? কংগ্রাচুলেশন তো বল শালা। কুহু মুখ কচকালো, তারপর বলল, বাঙ্গির কংগ্রাচুলেশন জানাবো তোমাকে আমি। দেখ রোদ, আমি তোর ভালোর জন্য বলছি, ওই লোক তোর জন্য ঠিক নয়। দেখ গিয়ে আরো কত তিলোত্তমা আছে ওই লোকের জীবনে। রোদেলার পছন্দ হলো না কথাটা। সে মুখটা পাংশুটে করে বলে উঠল, দেখ বেবি, তোকে আগেও বলেছি যে আমাকে যা খুশি বল, কিন্তু আহনাব ভাইকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। কুহু রোদেলার কথাটা ব্যঙ্গ করে রিপিট করলো। রোদেলা ওর বাহুতে মৃদু থাপ্পড় মারল। কুহু বাহু ডলতে ডলতে বলল, তোর ওই খাটাস প্রেমিকের জন্য তুই আমাকে মারলি জান। সইবে না এই অবিচার, জাতি সইবে না, দেখে নিস। রোদেলা হেসে ফেলল। হঠাৎ রোদ বলে উঠল, দোস্ত, তুই কিন্তু দারুণ কাজ করেছিস। এই না, তুই না, তোর জুতো, হা 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 হা। রোদেলা জোরে জোরে হাসতে লাগলো। কুহু তাল মেলালো। দুই বান্ধবী বেশ কিছুক্ষণ হাসাহাসি করলো। কুহু হঠাৎ বলে উঠল, আচ্ছা রোদ, কখনো কোনো কারণে তুই আমাকে ভুল বুঝবি না তো? ছেড়ে যাবি না তো কখনো? কুহুর স্বরে কেমন ভয় প্রকাশ পেল। রোদেলা কুহুর ঘাড়ে হাত ঝুলিয়ে বলল, ভুল বোঝার কারণকে উপড়ে ফেলবো, তাও ছেড়ে যাব না। কুহু বলে উঠল, যদি কোনো মানুষ কারণ হয়ে দাঁড়ায়? হবে না এমন। তোর আর আমার বন্ধুত্ব স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ ভাঙতে পারবে না। আর তুই এসব আজে বাজে কথা বলছিস কেন? হুম? এই, তুই আবার নতুন কোনো বেস্ট ফ্রেন্ড বানাসনি তো? কুহু দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ, বানিয়েছি তো। রোদেলা বলে উঠল, তবে রে শয়তান। কথাটা বলেই সে কুহুকে কাতুকুতু দিতে লাগলো। কুহু খিলখিল করে হাসতে লাগলো। কুহু ও রোদেলাকে কাতুকুতু দিতে লাগলো তার। এক হাত ব্যান্ডেজে মোড়ানো থাকায় পেরে উঠল না সে। দুই বান্ধবীর হাসির শব্দে কেবিনটা মুখরিত হয়ে উঠল। কুহু যেন অনেকটা চাঙ্গা অনুভব করছে এখন। যদিও সে কোনো কালেই দুর্বল ছিল না। টই টই না করলে এই মেয়ের পেটের ভাত হজম হয় না। আরও কিছুক্ষণ দুই বান্ধবী খোশ গল্প করলো। আহনাপের টপিক বাদ পড়ে গেল মাঝে। এরপর রোদেলা বিদায় নিল। রোদেলা ক্যাবিন থেকে বের হতেই তার ফোনে একটা মেসেজ এলো, প্রেম ভালো, তবে অন্ধ প্রেম নয়। রোদেলা খানিকক্ষণ তাকিয়ে রইল মেসেজটার দিকে।
এরপর আশেপাশে তাকালো, সন্দেহজনক কাউকে দেখতে পেল না সে। তাহলে বারবার কে এসব কথা বলে, কে তাকে এত সাবধানী বাণী দেয়? তার উপর কি কেউ নজর রাখছে? রোদেলার ভাবনার মাঝেই কেউ একজন তুড়ি বাজালো তার চোখের সামনে। রোদেলা চমকে উঠল। এই যে মিস চোরনি, আবার কার কি চুরি করার কথা ভাবছেন? হ্যাঁ। রাফিকে দেখেই রোদেলার মেজাজ খারাপ হলো। এই মদন কোথা থেকে হাজির হলো আবার? রোদেলা বিরক্তি মাখায় স্বরে বলল, আপনি কি করছেন এখানে? রাফি বিস্কুটের প্যাকেট থেকে একটা বিস্কুট নিয়ে তাতে কামড় বসালো, এরপর বলল, আপনাকে দেখতে আসলাম। রোদেলা খ্যাক করে উঠল। হোয়াট? রাফি বলে উঠল, চেঁচাচ্ছেন কেন? কান ধরে গেল বাবা। যাই হোক, যেটা বলতে আসছিলাম, ভাই ডাকছে আপনাকে। রোদেলা কিছু না বলে হাঁটা ধরল। রাফি দুই কাঁধ উঁচু করে বলল, কি অদ্ভুত রে বাবা, কিছু না বলে হাঁটা ধরল। বাথরুমে চাপ পেয়েছে মনে হয়। আহারে বেচারি চোরনি। রাফি আরেকটা বিস্কুট মুখে পড়ল। এরপর সেও অন্যদিকে হাঁটা ধরল। কি মনে করে একবার পেছনে তাকালো, এরপর হেসে ফেলল। দেখতে দেখতে এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কুহুরাও বাসায় ফিরে এসেছে। এখন তারা অনেকটা সুস্থ। তবে আনোয়ারা বেগম কুহুর উপর চটে রয়েছেন। এই মেয়ে যদি ওই দিন অভিনয় না করতো, তাহলে তাদের এত বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হতো না। সব এই মেয়ের জন্য হয়েছে। কুহু আবার আয়নের উপর চটে রয়েছে। এই হতচ্ছাড়া যদি ওই দিন চোখে পানি ছোটাতো, তাহলে আর এমন ধুমতানানা বাঁচত না তাদের লাইফে। এদিকে আয়ান আছে বিন্দাস মুডে। নাতাশার সাথে বেশ ভালো ভাব হয়েছে তার। মেয়েটা তাকে বলেছে যে কুহুকে পটাতে সাহায্য করবে। আজ অবধি নাকি সে অনেকের সেটিং করিয়ে দিয়েছে। আয়ানও নাতাশাকে বিশ্বাস করে মেয়েটা বেশ ভালো। আয়ান কথাগুলো ভাবতে ভাবতেই ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। হোয়াটসঅ্যাপে নাতাশাকে মেসেজ করলো সে, বাসায় আসলাম মাত্র। মিনিট খানেক বাদে মেসেজ সিন হলো। নাতাশা রিপ্লাই করলো, আমি একটু পরে কথা বলছি, আমার এক ফ্রেন্ড সুইসাইড করেছে। আয়ন ভরকালো খানিকটা। সে সাথে সাথে রিপ্লাই করলো, আচ্ছা আচ্ছা, তুমি ওইদিক সামলাও আগে, পরে কথা হবে। নাতাশার সিন করেনি। আয়ন দীর্ঘশ্বাস ছাড়ল। কেন যে মানুষ এসব করে, একটু সবুর করতে পারে না তারা? আল্লাহর উপর একটু ভরসা রাখলে কি হয়? আল্লাহ তার বান্দাকে কখনো নারাজ করেন না। তাহলে কেন তারা এসব করে ভেবে পায় না আয়ান। নাতাশা আর আদিত ওটির সামনে হাঁটাহাঁটি করছে আর বারবার তাকাচ্ছে ওটার লাল রঙের জ্বলে থাকা আলোর দিকে। তখনই সেখানে হাজির হলো আহানাব। তার কপাল বেয়ে ঘাম পড়ছে। আহানাবকে দেখতেই নাতাশা আর আদিত থেমে গেল। আহানাব ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছিল? আদি তিরিক্ষি মেজাজে বলতে লাগলো, ওই মাতারির আজ বিয়া, গতকাল কত করে বুঝালাম, সব এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিছে। বিষ খাইছে হারামজাদা। নাতাশাও রাগে স্বরে বলে উঠল, আমাদের হারামজাদারে পরে দেখবো, আগে ওই হারামজাদির 14 গোষ্ঠীর পিন্ডি চটকাবো আমি। কি কমতি আছে আমাদের আরিফের মাঝে? বিয়া যখন করবেই না, তাহলে নাটক করলি কেন? ওরে তো আমি ছাড়বো না। আহানাব জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ডাক্তার কি বলছে, বাঁচবে? আদিত বলল, যখন এনেছি তখনও পালস চলছিল, জানি না এখন। আহনাফ আদিতের উদ্দেশ্যে বলে উঠল, ওনা গতকাল তোর সাথে ছিল। আদিত বলল, আরে বাল, রাত পর্যন্ত তো ঠিকই ছিল, সকালে উঠে দেখি লটকায় রইছে মেঝেতে। তখনই খাইছে, ভাগ্যিস ঘুমটা ভাঙছিল তখন। আহনাফ বলল, আঙ্কেল আন্টিকে খবর দিয়েছিস? নাতাশা বলল, আঙ্কেল এমনিতে হার্টের রুগী, আর আন্টিকেই বা কি বলবো, তাই জানাইনি কিছু তাদের। হঠাৎ ওটির আলো নিভে যায়। তখন ওরা উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে। ভেতরে প্রত্যেকেরই তুফান বইছে। তাদের এই গ্রুপটা অনেক পুরনো, সেই প্রাইমারি স্কুল থেকে একসাথে তারা। বন্ধুর এই কাজে ওরা সবাই হতাশ হয়েছে। একটা মেয়ের জন্য সে আজ সুইসাইড করে ফেললো। ডাক্তার বেরিয়ে এলেন। আহানা বাহিরে নিজেকে যথেষ্ট শান্ত দেখালেও তার ভেতর আজ উলটপালট হয়ে গিয়েছে। এই বন্ধু মহলটা তার জীবনের অর্ধেক অংশ জুড়িয়ে আছে। আরিফ একটাবার তাদের কথা ভাবলো না। অন্তত নিজের বাবা মায়ের কথা ভাবা উচিত ছিল তার। তার ভাবনার মাঝেই ডাক্তার বলে উঠল, অপারেশন সাকসেসফুল। ওনাকে কিছুক্ষণ পরে কেবিনে শিফট করা হবে। সবাই স্বস্তির শ্বাস ছাড়লেও যেন প্রাণটা ফিরে এলো তাদের। সবাই চেয়ারে বসলো। আহানাব গম্ভীর স্বরে বলে উঠল, হকি স্টিকটা আনতে পারবি আদিত? নাতাশা আর আদিতের রাগ উঠেছে আজ। নাতাশা বলল, দুইটা আনিস। আদিত দাঁত কিরমির করে বলল, আজ তো তিনটাই লাগবে। নিধি স্টপ প্লিজ, আর কত কাঁদবি ইয়ার? রোদেলা বিরক্ত হয়ে বলল কথাটা। কুহু খেকিয়ে বলল, একদম রঙ্গলীলা করবি না বলে দিলাম, বাঙ্গির মাইয়া। এতদিন আমি হসপিটাল পড়েছিলাম, একটা দিন গিয়েছিস আমাকে দেখতে, এখন আসছে ওই বাণিকচন্দ্রের জন্য কাঁদতে। তারা এখন গ্রুপ কলে রয়েছে। রোদেলা আর কুহুর একই ভার্সিটিতে চান্স আসলেও নিধি আলাদা হয়ে যায় তাদের থেকে।
তার অন্য ভার্সিটিতে চান্স আসে, এই নিয়ে ওই দিন 3 বান্ধবী অনেক কেঁদেছিল। নিধি এই দুঃখে দেশ ছেড়েই চলে গেল, থাকবেই না এই দেশে। কুহু আর রোদেলা নিধির এই সিদ্ধান্তে রাগ করে আর কথা বলেনি। নিধি তাই দেশে আসে, বেশি হয়নি, এই তো 5 দিন হবে হয়তো সে এসেছে। আর এর মাঝেই তার বাবা সুযোগ বুঝে তার বন্ধুর ছেলের সাথে তার বিয়ে ঠিক করে ফেলে, আজকেই কাবিন। নিধি ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাসায় আটকে রেখেছিল, তোদের দুলাভাইয়ের কথা বাসায় জানাতেই আমার ফোনটাও নিয়ে যায়। কুহু বলল, ভালো করেছে, কেমন ফ্রেন্ড তুই, হ্যাঁ, বিয়েতে দাওয়াতটা পর্যন্ত দিলি না। নিধির রাগ হলো, সে কান্না থামিয়ে বলল, মেরে না একদম পাছা ফাটিয়ে দিব, আমাকে জোর করে বিয়ে দিচ্ছে আর তোরা দাওয়াত নিয়ে আসিস। অ্যাঁ অ্যাঁ। নিধি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। হঠাৎ রোদেলা জোরে একটা ধমক দিল, চুপ। এক ধমকে থেমে গেল নিধি। রোদেলা বলে উঠল, তুই বিয়ের সময় কবুল বলবি না, তাহলেই তো হয়। নিধির হেসকে উঠে গেছে কাঁদতে কাঁদতে। বাবা বলেছে যে বিবি বিয়ে না করলে তোদের দুলাভাইকে মেরে দিবে। অ্যাঁ অ্যাঁ। কুহু প্লেট ধুচ্ছিল, কানে ইয়ারফোন লাগানো তার। সে বলে উঠল, আঙ্কেলের মনটাকে যদি এই ঝামাটা দিয়ে 2টা ঘষা দিতে পারতাম। রোদেলা বলে উঠল, পাতিলের কালি উঠাতেই যে কষ্ট, মনেরটা কিভাবে উঠাবি। কুহু বলল, তোর বাপ কিন্তু সেই ডেঞ্জারাস, নিধু খুন করতেও হাত কাঁপে না। নিধি কান্না থামে আহত স্বরে বলল, উনি বাবা হিসেবে খারাপ নয় রে, শুধু স্বামী আর মানুষ হিসেবে ব্যর্থ। রোদেলা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এসব টপিকে আর গেল না তারা। কুহু বলল, বিয়ে কখন? নিধি বলল, সন্ধ্যায়। রোদেলা বলল, আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস কুহু? কুহু বাঁকা হাসলো। এরপর একে একে প্ল্যান বলল ওদের। রোদেলা একটা শুকনো ঢোক গিলে বলল, মাইরি বলছি, ধরা পড়লে সোজা আল্লাহর কাছে যেতে হবে। কুহু চসূচক শব্দ করে বলল, কুফা লাগিয়ে দিচ্ছিস কেন রে বাঙ্গির মেয়ে? নিধি বলল, কঠিন প্ল্যান করেছিস, আশা করি সব ঠিকঠাক হবে। কুহু বলল, তাহলে দেখা হচ্ছে সন্ধ্যায়। রোদেলা বলে উঠল, তুই বেরোতে পারবি তো? কুহু একটা শয়তানি হাসি দিল, এরপর বলল, অবশ্যই পারবো। কল কেটে দিল। কুহু বলে উঠল, আয়ন ভাইয়া, আপ তো গয়া, আপকা সুন্দরী বান্ধবী তো কুহু নে দেখ লিয়া, হি 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 হি। কুহু খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। তার হাসি বোধহয় প্লেটগুলো সহ্য হলো না। আনোয়ারা বেগম তাকে শাস্তিস্বরূপ শোকেজের কাছের প্লেটগুলো ধোয়ার জন্য বের করে দিয়েছিল। প্লেটগুলো একটার ওপর আরেকটা রেখে রেখে একটা পিলার তৈরি করেছিল কুহু। কিন্তু বেশি উত্তেজিত হয়ে 2 হাত মেলে হাসতে গিয়ে সবগুলো প্লেট নিচে পড়ে গেল। আর সে কি আওয়াজ! কুহু পাথর বনে গেল। হাসবে না কাঁদবে, দাঁড়াবে না দৌড়বে, বুঝে উঠতে পারল না। আনোয়ারা বেগম শব্দ শুনে এদিকে আসতে লাগলেন। কুহু মনে মনে যত দোয়া দরুদ পারে পড়তে লাগলো। ভাগ্য তাকে এই বাসটা না দিলেও পারত। আরিফ বিছানায় হেলান দিয়ে চোখ বুজে রয়েছে। ঠিক তখন ঠকঠক করে কিছু শব্দ হলো। সে তাকালো, দেখলো আহানাফ, নাতাশা আর আদিত দাঁড়িয়ে, প্রত্যেকের হাতে হকি স্টিক। আরিফ তাচ্ছিলের হাসি দিয়ে বলল, মারবি? মার, মরতেই তো চেয়েছিলাম, দিলি না। আহনাফ এগিয়ে এলো তার নিকট, এরপর বলল, মরার খুব শখ না তোর? আরিফের কথা বলতে কষ্ট হচ্ছে, তাও সে ভাঙা স্বরে বলে উঠল, ওকে না পেলে আমি বেঁচে থেকে কি করব? কেন মরতে দিলি না আমাকে? কেন তোরা? ঠাস। আরিফ হেলে গেল ডান দিকে। হঠাৎই বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল সে। আহনাফ ধরল না তাকে, কাঁদতে দিল। কাঁদলে মন হালকা হয়। আরিফ কাঁদল অনেকক্ষণ। আদিত বলে উঠল, একটা মাইয়া মানুষের জন্য তুই নিজের জীবন দিয়ে দিবি? আর ইউ ম্যাড আরিফ? আরিফের কান্না থেমে গেছে। সে চেঁচিয়ে বলে উঠল, ইয়েস আই এম ম্যাড, আই এম ম্যাড ফর হার। আরিফের এই অবস্থায় কথা বলা নিষেধ ছিল। তার এই চেঁচানোতে গলায় আরও বেশি কষ্ট পায় সে। নাতাশা ডাক্তারকে ডেকে আনে দৌড়ে গিয়ে। ডাক্তার বলে উঠল, আপনারা ওনাকে প্লিজ উত্তেজিত করবেন না, ওনার কথা বলা নিষেধ 3 দিন। সেই জায়গায় ওরা বলে উঠল, সরি। ডাক্তার 2 পাশে মাথা নাড়লেন। আহনাফ বলে উঠলেন, তুই মেয়েটার দায়িত্ব নিতে পারবি? আরিফ ভেজা নয়নে তাকালো আহনাফের দিকে। আহনাফ শক্ত কণ্ঠে আবার বলল, মেয়েটার দায়িত্ব নিতে পারবি, হ্যাঁ কি না? আরিফ উপনিস মাথা ঝাঁকালো। আহনাফ নাতাশা আর আদিতের দিকে তাকালো। চোখে চোখে যেন হাজারো কথা হয়ে গেল এদের। আদিত খেকিয়ে বলে উঠল, শালা, একে তো তলে তলে টেম্পো চালাতো, এখন আমাদেরই আবার ওর টেম্পো ঠেলতে হবে। এরপরই দুঃখী দুঃখী স্বরে বলল, সবারই টেম্পো আছে শালা, টেম্পো তো দূর, আমার তো একটা সাইকেলও নাই যে ক্রিং ক্রিং করব। ডিগবাজি ভাবি ঠিকই বলে, বালের কপাল।